আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো। আজকে আমরা আলোচনা করব উচ্চ মাধ্যমিক পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রের পঞ্চম অধ্যায় তাড়িৎচুম্বক আবেশ ও পরিবর্তী প্রবাহ নিয়ে। তো এই অধ্যায়ে আমরা যে বিষয়গুলো জানতে পারবো সেগুলো হচ্ছে তাড়িৎচুম্বক আবেশ কি এবং এর সংক্রান্ত ফ্যারাডের সূত্র, লেন্জের সূত্র। আমরা আরো জানতে পারবো যে সক্রিয় আবেশ কি, পারস্পরিক আবেশ কি এবং এর অ্যাপ্লিকেশন, যেমন আমরা ট্রান্সফর্মার সম্পর্কে জানতে পারবো। শেষে আমরা জানতে পারবো যে পরিবর্তী প্রবাহ কি। তো এখন যে বিষয়গুলো নিয়ে আমরা কথা বলবো সেটা হচ্ছে তাড়িৎচুম্বক আবেশ কি এবং এ সংক্রান্ত ফ্যারাডের সূত্র ও লেন্জের সূত্র নিয়ে। তাড়িৎচুম্বক আবেশ আলোচনার পূর্বে কিছু বিষয় সম্পর্কে আমাদের অবগত থাকা দরকার। এক নাম্বার হচ্ছে তড়িৎচালক বল, বা এটাকে তড়িৎচালক শক্তিও বলা হয়। দুই নম্বর হচ্ছে গ্যালভানোমিটার। তিন নাম্বার হচ্ছে চৌম্বক ফ্লাক্স। 4 নাম্বার হচ্ছে তড়িৎ প্রবাহের চৌম্বক ক্রিয়া। আমরা প্রথমত তড়িৎচালক বল নিয়ে একটু কথা বলি। এই যে তোমরা এখানে একটা বর্তনী দেখতেছো, এরকম এটা একটা সরল তার, সরল পরিবাহী, অর্থাৎ একটা তার দ্বারা যুক্ত হতে পারে, অথবা আমরা তারকে পেঁচিয়ে একটা কুণ্ডলীও তৈরি করতে পারি, যেমন একটা সলিনয়েড। তো পেঁচানো তারকেই কুণ্ডলী বলা হয়। তো এটা একটা আমার কুণ্ডলী হতে পারে। তো আমরা আপাতত চিন্তা করলাম যে এটা একটা সরল পরিবাহীর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহিত হচ্ছে, অর্থাৎ এটা একটা তড়িৎ পরিবাহী বর্তনী একটা। তো এখানে যে তড়িৎ প্রবাহিত হচ্ছে, অর্থাৎ আধান যে প্রবাহিত হচ্ছে, আধানকে কে প্রবাহিত করতেছে, এর জন্য যে শক্তির প্রয়োজন, সেই শক্তিটা সে কোথায় পাচ্ছে? তো তড়িৎচালক শক্তির যে সংজ্ঞা তোমাদের বইয়ে পাবা, সেটা এভাবে দেয়া আছে, দেখবা যে কোন একটা বিন্দু থেকে একক আধানকে সম্পূর্ণ বর্তনী ঘুরিয়ে আবার ওই বিন্দুতে নিয়ে আসতে যে কাজ হয় তাকে বলা হয় তড়িৎচালক শক্তি। এটাকে আমরা এভাবে বলতে পারি যে সমগ্র বর্তনী ঘুরিয়ে নিয়ে আসতে একক আধান কর্তৃক এই তড়িৎ উৎস থেকে গৃহীত শক্তি, সেটাই আসলে তড়িৎচালক শক্তি। তো এই যে আমরা বললাম যে তড়িৎচালক বল বা শক্তি, এটাকে ইএমএফ দ্বারা প্রকাশ করা হয়, ইলেকট্রোমোটিভ ফোর্স। তো যদিও এটাকে আমরা তড়িৎচালক বল বলতেছি, আসলে কিন্তু এটা আবার সাধারণ বলের মতো তোমরা মনে করো না। সাধারণ বল যেটা, সেটা হচ্ছে একটা ভেক্টর রাশি, সে এবং তার একক হচ্ছে নিউটন। আর এখানে তড়িৎচালক বল এটা একটা স্কেলার রাশি, যার একক হচ্ছে ভোল্ট, আর বিভব পার্থক্যের একক কিন্তু ভোল্ট। এর জন্য তড়িৎচালক শক্তি বলতে আমরা বিভব পার্থক্য বুঝতে পারি, অর্থাৎ এই যে বর্তনীটা আছে, এই বর্তনীর দুই প্রান্তের বিভব পার্থক্য। এই তো তড়িৎচালক শক্তি সম্পর্কে আরেকটু আমাদের মূল থিম যেটা, সেটা জানা দরকার। সেটা হচ্ছে যে দেখো, বর্তনীর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহিত হচ্ছে, তার কারণ হচ্ছে এ তড়িৎচালক শক্তি পাচ্ছে। আর এই তড়িৎচালক শক্তিটা কে দিচ্ছে? এই যে একটা কোষ দিচ্ছে। যদি এই কোষটা না থাকতো, অন্য কোনো ভাবে যদি আমরা একে তড়িৎচালক শক্তি দিতে পারতাম, তাহলে কিন্তু এর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহিত হতো। এখন প্রশ্ন হচ্ছে যে তড়িৎ কোষ নেই, তড়িৎ কোষ ছাড়াও কোনো বর্তনীর মধ্যে তড়িৎ প্রবাহিত হতে পারে? হ্যাঁ, হতেই পারে। কারণ ধরো কোন একটা দৈত্য এটাকে কি করলো, এই বর্তনীর মধ্যে তড়িৎচালক শক্তির আবেশ ঘটাইলো। আবেশ ঘটালো বলতে কি, যে মনে করো একটা লোহা, এই লোহা কিন্তু কোনো চৌম্বক পদার্থকে, অন্য কোনো কিছুকে আকর্ষণ করে না, কিন্তু এই লোহাটাকে যদি আমরা কোনো চুম্বকের সংস্পর্শে রাখি, তাহলে কিন্তু এই লোহাটা কোনো চৌম্বক পদার্থকে আকর্ষণ করবে। তাহলে এই যে তোমার লোহাটা সাময়িকভাবে কোনো জিনিসকে আকর্ষণ করার ক্ষমতাটা পাইলো, কে ক্ষমতা দিল? এই চুম্বক এর মধ্যে একটা চৌম্বক শক্তির আবেশ ঘটাইছে, অর্থাৎ একে দিয়ে দিয়েছে, যার ফলে কিন্তু এ আকর্ষণ করার ক্ষমতা পেয়েছে। তাহলে এই যে চৌম্বক শক্তিটা দিয়ে দিল, অর্থাৎ এর মধ্যে আবেশ ঘটালো চৌম্বক শক্তি। তেমনি এখানে এই কোষ বাদে যদি আমরা কোনোভাবে, অন্য কোনোভাবে এখানে তড়িৎচালক শক্তি দিতে পারি, তাহলে কিন্তু এই বর্তনীর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহিত হবে। এই জিনিসটা মাথায় রাখবা। দুই নম্বর হচ্ছে গ্যালভানোমিটার। আমরা একটু গ্যালভানোমিটারের কথা নিয়ে কথা বলি, যে গ্যালভানোমিটারের দ্বারা এটা কি হয়, যে যদি কোনো বর্তনীর সাথে আমরা গ্যালভানোমিটারকে যুক্ত করি, তাহলে গ্যালভানোমিটার কাটা বিক্ষিপ্ত হবে তখনই যদি ওই বর্তনীর মধ্যে তড়িৎ প্রবাহ থাকে। তার মানে বর্তনীর তড়িৎ প্রবাহের উপস্থিতি নির্দেশের জন্য আমরা গ্যালভানোমিটার ব্যবহার করে থাকি। আর কি গ্যালভানোমিটারটা আর কি কাজে লাগবে, যে এই যে একটা বর্তনীর সাথে আমরা গ্যালভানোমিটার যুক্ত করব, তো ওর মধ্য দিয়ে কি পরিমাণ তড়িৎ প্রবাহিত হচ্ছে, কম না বেশি, সে সম্পর্কে আমরা একটা আইডিয়া নিতে পারবো। কি পরিমাণ হচ্ছে সেটা আমরা বলতে পারবো না, কারণ গ্যালভানোমিটার দিয়ে তড়িৎ প্রবাহ পরিমাপ করা হয় না।
তার জন্য কি দরকার, এমিটার দরকার। এমিটারের সাহায্যে আমরা তড়িৎ প্রবাহ পরিমাপ করতে পারি। তো যেহেতু এটা একটা গ্যালভানোমিটার, সো আমরা পরিমাপ করতে পারবো না, কিন্তু একটা আইডিয়া নিতে পারবো যে কম বেশি কতটুকু মানে কম হচ্ছে না বেশি হচ্ছে, এবং সেটা কি এই গ্যালভানোমিটার কাটার বিক্ষেপণ দেখে। এবার আরেকটা বিষয় হচ্ছে এই যে এর মধ্য দিয়ে যে তড়িৎ প্রবাহিত হবে বর্তনীর মধ্য দিয়ে, সেটা কোন দিকে তড়িৎ প্রবাহিত হচ্ছে, এই দিকে হচ্ছে নাকি এই দিকে হচ্ছে, গ্যালভানোমিটার কাটার বিক্ষেপণ থেকেও কিন্তু আমরা সেটা জানতে পারি। তাহলে এখানে এই গ্যালভানোমিটারের মধ্যে আমাদের যে মূল থিমটা জেনে রাখতে হবে সেটা হচ্ছে যে বর্তনীতে তড়িৎ প্রবাহিত হলে গ্যালভানোমিটার কাটা বিক্ষিপ্ত হয়। তাহলে গ্যালভানোমিটারের কাটা যদি বিক্ষিপ্ত হয়, আমরা ধরে নিব ওই বর্তনীতে কি আছে, তড়িৎ প্রবাহিত হচ্ছে। আর তড়িৎ প্রবাহ হওয়ার পিছনের কারণ কি, অবশ্যই তড়িৎচালক শক্তি লাগবে। তাহলে অবশ্যই সেখানে তড়িৎচালক শক্তি কেউ না কেউ দিচ্ছে, যার দরুন তড়িৎ প্রবাহিত হচ্ছে এবং এই গ্যালভানিক কাটা বিক্ষিপ্ত হচ্ছে। 3 নম্বর যেটা কথা বলছো চৌম্বক ফ্লাক্স নিয়ে, তোমরা এই বিষয়ে আগেই জানো, তারপর তোমরা আরেকটু দেখে নিবা। আমি শুধু এখানে হিন্টস দেই যে চৌম্বক ফ্লাক্স হচ্ছে যে এটা মনে করো একটা চুম্বক দণ্ড। তো এই দণ্ড চুম্বকের চারপাশে চৌম্বক ক্ষেত্র সৃষ্টি হবে, আর চৌম্বক ক্ষেত্রকে আমরা চৌম্বক বলরেখা দ্বারা প্রকাশ করি। তো এই যে এরকম কিছু দেখো বলরেখা রয়েছে। তো এই বলরেখা গুলো আমরা এখানে একটা যেমন আমরা মনে করো এটা একটা বৃত্তাকার কুণ্ডলী, এক পাকের একটা বৃত্তাকার কুণ্ডলী বিবেচনা করতেছি। তো এই যে বলরেখাগুলো আসতেছে, আমরা এর সামনে এরকম একটা বৃত্তাকার কুণ্ডলী ধরলাম, তাহলে বলরেখাগুলো এর সাথে সংশ্লিষ্ট হবে, অর্থাৎ এর ভিতর দিয়ে প্রবেশ করবে। তাহলে আমি যদি এটা দণ্ডচুম্বকটাকে একটু দূরে রাখি, তাহলে দেখো যতগুলো বলরেখা এখানে নির্গত হচ্ছে, আমি যদি এই চুম্বকটাকে এর কাছে নিয়ে আসি, অর্থাৎ এরা কাছাকাছি, যেমন ধরো এই যে কাছাকাছি হয়ে গেছে, তখন দেখো বেশি সংখ্যক বলরেখা কিন্তু এর ভিতর দিয়ে প্রবেশ করতেছে, অর্থাৎ তখন বলরেখার সংখ্যাটা এর মধ্যে বেড়ে যাচ্ছে। তো আমরা ধরে নিলাম যে এটা যেহেতু একটা বৃত্তাকার, তাহলে এর ক্ষেত্রফল, এর একটা ব্যাসার্ধ থাকবে আর, তার মানে পাই আর স্কয়ার হবে এর ক্ষেত্রফল। তো ধরে নিলাম এর ক্ষেত্রফলটা হচ্ছে a। তো এ ক্ষেত্রফলে যে পরিমাণ বলরেখা তোমার এর মধ্য দিয়ে প্রবেশ করে, লম্বভাবে প্রবেশ করে, অবশ্যই কিন্তু লম্বভাবে হতে হবে, অর্থাৎ এই যে চৌম্বক বলরেখাগুলো নির্গত হচ্ছে, যে চৌম্বক ক্ষেত্রের দিকের সাথে আমরা এই তলটাকে লম্বভাবে স্থাপন করব। তাহলে এ ক্ষেত্রফলে ধরে নিলাম তোমার ফাই পরিমাণ ফ্লাক্স এর ভিতর দিয়ে প্রবেশ করতেছে। তাহলে একক ক্ষেত্রফলের মধ্যে দিয়ে কি পরিমাণ ফ্লাক্স এর ভিতর দিয়ে প্রবেশ করবে, সেটা হচ্ছে ফাই বাই এ। তার মানে একক ক্ষেত্রফলে এই যে বলরেখার সংখ্যা বা ফ্লাক্স, এটাকেই বলা হবে তোমার ফ্লাক্স ঘনত্ব, চৌম্বক ফ্লাক্স ঘনত্ব, যেটাকে আমরা চৌম্বক ক্ষেত্র বা বি দ্বারা প্রকাশ করি। তো এই ফ্লাক্সের একক আমরা জানি ওয়েবার, যাকে ডব্লিউ দ্বারা প্রকাশ করা হয়, আর এই চৌম্বক ক্ষেত্রের একক কিন্তু টেসলা। এবার তাহলে দেখো যে এখান থেকে আমরা পাচ্ছি ফাই ইকুয়াল টু হচ্ছে এ বি, অর্থাৎ চৌম্বক ফ্লাক্স হচ্ছে যে তলের মধ্যে চৌম্বক ফ্লাক্স সংশ্লিষ্ট হয় সেই তলের ক্ষেত্রফল এবং সেই চৌম্বক ক্ষেত্রের মান। তাহলে যদি চৌম্বক ফ্লাক্সের পরিবর্তন ঘটে, অর্থাৎ ডি ফাই ইকুয়াল টু, এবার যদি তোমার ক্ষেত্রফলের পরিবর্তন ঘটে, তাহলে আমরা লিখব বি ডি এ, তখন চৌম্বক ক্ষেত্র স্থির থাকবে। আর যদি তোমার চৌম্বক ক্ষেত্রেরই পরিবর্তন ঘটে আর এই যে তোমার ক্ষেত্রটা স্থির থাকে, তখন আমরা লিখব এ ডিবি, অর্থাৎ তখন ক্ষেত্রফলটা স্থির কিন্তু এর মধ্যে চৌম্বক ক্ষেত্রের পরিবর্তন ঘটতেছে, তখন আমরা ডি ফাই ইকুয়াল টু এ ডিবি লিখব। আচ্ছা, এই গেল চৌম্বক ফ্লাক্স সম্পর্কে। এবার আসি আমরা তড়িৎ প্রবাহের চৌম্বক ক্রিয়া নিয়ে। তো আমরা জানি তড়িৎ প্রবাহের চৌম্বক ক্রিয়া হচ্ছে এই যে এর মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহিত হচ্ছে, যদি এটা সরল পরিবাহী হয় তাহলে এর চারপাশে চৌম্বক ক্ষেত্র সৃষ্টি হবে। তার মানে যেমন ধরো যে এটা যদি একটা সরল পরিবাহী হয়, তাহলে এর মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহিত হচ্ছে, তাহলে এর চারপাশে এই যে এরকম চারপাশে বলরেখা তৈরি হবে। আর যদি এমনটা হয় যে এটাই তোমার কি তড়িৎ পরিবাহী, অর্থাৎ এর মধ্য দিয়েই তড়িৎ প্রবাহিত হচ্ছে, তখন কিন্তু বলরেখা আবার এটা হবে, যেমনটা আমরা এখানে দেখিয়েছি যে এই যে তোমার এখানে যেমন একটা সরল পরিবাহী, এর চারপাশে বলরেখা, তেমনি এবার যদি তোমার এই বৃত্তাকার কুণ্ডলীর মধ্যে তড়িৎ প্রবাহিত হয়, তাহলে বলরেখা হবে তোমার এই দিকে। যেমন এখানে আমরা দেখিয়েছি এই যে তোমার একটা বৃত্তাকার কয়েল দেখিয়েছি, বৃত্তাকার কয়েল এর মধ্য দিয়ে এই যে বলরেখাগুলো তোমার এইভাবে প্রবেশ করতেছে আনুভূমিকভাবে। তো তড়িৎ প্রবাহের চৌম্বক ক্রিয়া আমরা দেখেছিলাম 1820 সালে বিজ্ঞানী ওরেস্টেড প্রমাণ করেছেন যে তড়িৎ প্রবাহ থেকে কি পাওয়া যায়, চৌম্বক ক্ষেত্র পাওয়া যায়, যেটাকে আমরা তড়িৎ প্রবাহের চৌম্বক ক্রিয়া বলি। যদি উল্টোটা হতো যে চৌম্বক ক্ষেত্র থেকে তড়িৎ প্রবাহ পাওয়া যাচ্ছে, তাহলে এই ঘটনাকে বলা হবে তাড়িৎ চৌম্বক আবেশ। তো এবার এই যে এখান থেকে আরেকটা বিষয় দেখো যে আমরা জানি I ইকুয়াল টু E বাই R প্লাস R।
অর্থাৎ দেখো এর মধ্য দিয়ে যে তড়িৎ প্রবাহিত হচ্ছে এটা একটা স্থির মানের তড়িৎ প্রবাহ, ফলে এর চারপাশে যে চৌম্বক ক্ষেত্র সৃষ্টি হবে সেটা একটা স্থির মানের চৌম্বক ক্ষেত্র হবে। তাহলে স্থির তড়িৎ প্রবাহের কারণে আমরা স্থির চৌম্বক ক্ষেত্র পাচ্ছি, তাহলে স্থির চৌম্বক ক্ষেত্রের কারণে কেন আমরা স্থির তড়িৎ ক্ষেত্র পাবো না? বিজ্ঞানীরা তখন এটা নিয়ে কৌতূহলী হয়ে পড়লেন, কিন্তু এই রকম তড়িৎ প্রবাহ নির্ণয়ের সকল চেষ্টাই বিজ্ঞানীদের ব্যর্থ হয়ে গেল। পরবর্তীতে বিজ্ঞানী মাইকেল ফ্যারাডে অনুধাবন করলেন যে আসলে প্রশ্নটাকে এভাবে করা ঠিক নয়, বরং প্রশ্নটাকে এভাবে করা উচিত যে তোমার যখন একটা চার্জ স্থির অবস্থায় থাকে তখন তার চারপাশে চৌম্বক ক্ষেত্রের সৃষ্টি হয়, তো যদি এই চার্জটা গতিশীল হয় তখন এই স্থির ক্ষেত্রের বিলুপ্তি তড়িৎ ক্ষেত্রের বিলুপ্তি ঘটে এবং তার পরিবর্তে চৌম্বক ক্ষেত্রের উদ্ভব ঘটে। তার মানে যখন আধান গতিশীল হয় অর্থাৎ চার্জ যখন গতিশীল থাকে অর্থাৎ যখন তড়িৎ প্রবাহিত হয় তাহলে এই গতিশীল চার্জের কারণে চৌম্বক ক্ষেত্রের সৃষ্টি হয়। তেমনি তাহলে গতিশীল চৌম্বক ক্ষেত্রের কারণে কেন তড়িৎ প্রবাহের সৃষ্টি হবে না? উনি এইভাবে প্রশ্নটা করলেন। তখন এই প্রশ্নকে সামনে রেখে তিনজন বিজ্ঞানী একই সময়ে পৃথকভাবে এই কাজটা করা শুরু করলেন, এই পরীক্ষাটা করা শুরু করলেন। আমেরিকায় অর্থাৎ যুক্তরাষ্ট্রে বিজ্ঞানী জোসেফ হেনরি, তারপর ইংল্যান্ডে বিজ্ঞানী মাইকেল ফ্যারাডে এবং রাশিয়াতে বিজ্ঞানী হেনরিক ফ্রেডরিক এমিল লেন্স, এই তিনজন বিজ্ঞানী তিন দেশে পৃথকভাবে এই পরীক্ষাটা করা শুরু করলেন এবং তিনজনেই সফল হয়ে গেলেন। তো প্রথমে সফল হয়েছিলেন যুক্তরাষ্ট্রের বিজ্ঞানী জোসেফ হেনরি 1830 সালে, আর 1831 সালে বিজ্ঞানী মাইকেল ফ্যারাডে তিনিও এই পরীক্ষায় সফলতা লাভ করেন। কিন্তু সবার আগে বিজ্ঞানী মাইকেল ফ্যারাডে এটা প্রকাশ করেন, পাবলিশ করেন। সো এটার সাথে তোমার মাইকেল ফ্যারাডেই আসলে পরিচিত হয়ে আছেন। তো মাইকেল ফ্যারাডে যে পরীক্ষাটা করেছিলেন উনি যেটা বলেছেন সেটা হচ্ছে যে গতিশীল চৌম্বক ক্ষেত্রের কারণে কোন বদ্ধ কুণ্ডলীতে তড়িৎচালক শক্তি তথা তড়িৎ প্রবাহ উৎপন্ন হয়। এর জন্য প্রয়োজন হচ্ছে একটা গতিশীল চুম্বক বা তড়িৎবাহী বর্তনী। তো ওনার যে পরীক্ষাটা ছিল সেই পরীক্ষাটা চলো আমরা একটু দেখে আসি যে উনি করলেন কি, একটা তার কুণ্ডলী নিলেন, এই তার কুণ্ডলীর দুই প্রান্তের সাথে একটা গ্যালভানোমিটার যুক্ত করলেন, আর একটা দণ্ড চুম্বক নিলেন। আমরা জানি দণ্ড চুম্বক হলে তার চারপাশে তো চৌম্বক ক্ষেত্র থাকবে অর্থাৎ বলরেখা থাকবেই। তো এই যে আমরা বলরেখাগুলো দেখিয়েছি, তো দণ্ড চুম্বককে যখন এই কুণ্ডলীর দিকে নিয়ে আসা হয় তখনই এই গ্যালভানোমিটার কাঁটা বিক্ষিপ্ত হয়। তো নিয়ে এসে যখন আমরা স্থির করে রাখি তখন আর গ্যালভানোমিটার কাঁটা বিক্ষিপ্ত হয় না। আবার যখন ওটাকে আমরা দূরে সরাই নিয়ে যাই তখন আবার গ্যালভানোমিটার কাঁটা উল্টো দিকে বিক্ষেপণ দেয়। তাহলে দেখো আমরা এখানে তিনটা অবস্থা, একটা হচ্ছে কাছে নিয়ে যাচ্ছি, একটা হচ্ছে স্থির অবস্থায় রাখতেছি, আর একটা হচ্ছে দূরে সরাই নিয়ে যাচ্ছি। তাহলে তিনটা অবস্থা। যখন আমি কাছে নিয়ে আসতেছি তখনও চৌম্বক ক্ষেত্র থাকতেছে, এর মধ্যে বলরেখা প্রবেশ করতেছে। আরেকটা কথা বলে নেই যে অবশ্যই এই দণ্ড চুম্বকটাকে এই যে কুণ্ডলীর তল আছে, এই যে বৃত্তাকার তল, এই তলের সাথে কিন্তু লম্বভাবে আমরা স্থাপন করব, মানে এই বলরেখাগুলো যাতে লম্বভাবে এর মধ্যে প্রবেশ করে। তো এবার দেখো যে যখন আমি কাছে নিয়ে আসতেছি তখন তখন চৌম্বক ক্ষেত্র থাকতেছে, বলরেখা থাকতেছে। আবার যখন স্থির অবস্থায় রাখতেছি তখনও চৌম্বক ক্ষেত্র থাকতেছে, বলরেখা এর সাথে সংশ্লিষ্ট হচ্ছে। আবার যখন দূরে সরে নিয়ে যাচ্ছি তখনও এখানে চৌম্বক ক্ষেত্র থাকতেছে, মানে এর ভিতর দিয়ে বলরেখা প্রবেশ করতেছে। তিন সময় কিন্তু এর মধ্যে দিয়ে বলরেখা প্রবেশ করতেছে, কিন্তু গ্যালভানোমিটার কাঁটার বিক্ষেপণ আমরা দুই সময় পাচ্ছি না। কোন সময়? যখন এখানে স্থির রাখতেছি। তাহলে কারণটা কি? এটাকে একটু যদি আমরা একটু খেয়াল করি তাহলে আমরা দেখবো যে দেখো যখন আমরা কাছে নিয়ে আসতেছি তখন যেমন এটা যে এখানে যখন ছিল তখন বলরেখার সঙ্গে এর মধ্যে কম ছিল, কিন্তু যখনই আমরা এটাকে কাছে নিয়ে আসছি তখন বেশি সংখ্যক বলরেখা এর মধ্যে প্রবেশ করেছে বা এর সাথে সংশ্লিষ্ট হয়েছে। তেমনি যত আমরা একে কাছে নিয়ে যেতে থাকবো ততই এই কুণ্ডলী তলের সাথে বেশি সংখ্যক বলরেখা জড়িত হয়ে যাবে, অর্থাৎ বলরেখার যত কাছে যাবে বলরেখার সংখ্যা বা ফ্লাক্সের তত পরিবর্তন হতে থাকবে বা বৃদ্ধি পেতে থাকবে। আবার যখন একে স্থির করে রাখলাম তখন কিন্তু আর ফ্লাক্সের পরিবর্তন হলো না। আবার যখন আমি দূরে সরায় নিয়ে যাব তখন কিন্তু আবার ওই ফ্লাক্সের কি হবে, আবার এই দিক দিয়ে মানে এই যে এদিক থেকে আবার আসতে থাকবে, তার মানে ফ্লাক্সের পরিবর্তন তখন কমতে থাকবে, অর্থাৎ তখনও ফ্লাক্সের পরিবর্তন হবে। তো এই যে ফ্লাক্সের পরিবর্তনটা হচ্ছে, দেখো যখন আমি কাছে নিয়ে যাচ্ছি তখন ফ্লাক্সের পরিবর্তন হচ্ছে, ফলে গ্যালভানোমিটার কাঁটা বিক্ষিপ্ত হচ্ছে। যখন আমি স্থির করে রাখতেছি তখন কিন্তু একটা নির্দিষ্ট মানের ফ্লাক্স এখানে থাকতেছে, ফ্লাক্সের কোনো পরিবর্তন হচ্ছে না, এজন্য কিন্তু আমরা গ্যালভানোমিটার কাঁটার কোনো বিক্ষেপণ দেখিনি।
আবার যখন আমি দূরে সরাই নিয়ে যাচ্ছি তখনও কিন্তু এই ফ্লাক্সের পরিবর্তন হচ্ছে, কমে গেলেও তো পরিবর্তন হচ্ছে, তখন তখন আবার গ্যালভানোমিটারের কাঁটা বিক্ষিপ্ত হচ্ছে, তবে বিপরীত দিকে বিক্ষিপ্ত হচ্ছে। তাহলে গ্যালভানোমিটারের কাঁটার বিক্ষেপণ কখন হচ্ছে? যখন ফ্লাক্সের পরিবর্তন হচ্ছে। স্থির অবস্থায় ফ্লাক্সের পরিবর্তন হয় না, যার দরুন কাঁটার কোনো বিক্ষেপণ ঘটে না। তাহলে এখান থেকে আমরা কি বুঝলাম? যে এখানে ফ্লাক্সের পরিবর্তন ঘটাতে পারলে এর মধ্যে গ্যালভানোমিটারের কাঁটা বিক্ষিপ্ত হয়। মনে আছে তো গ্যালভানোমিটারের কাঁটা কেন বিক্ষিপ্ত হয়? তো আমরা জানি যে গ্যালভানোমিটারের কাঁটা বিক্ষিপ্ত হওয়ার অর্থই হচ্ছে এই বর্তনীর মধ্যে তো কি এই বর্তনীর মধ্যে অবশ্যই তড়িৎ প্রবাহ হচ্ছে। আর এই তড়িৎ প্রবাহ হওয়ার পিছনে দরকার কি? তড়িৎ প্রবাহিত হওয়ার পিছনে দরকার হচ্ছে তড়িৎচালক শক্তি। তাহলে এই এখানে তো কোনো তড়িৎ কোষ যুক্ত নেই, তাহলে সেই তড়িৎচালক শক্তিটা কোথায় পাচ্ছে? এই যে বলরেখার পরিবর্তন হচ্ছে, এই বলরেখার পরিবর্তনের কারণে এখানে একটা তড়িৎচালক শক্তির আবেশ ঘটতেছে, যার দরুন এর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ হচ্ছে এবং এই গ্যালভানোমিটারের কাঁটার বিক্ষেপণ ঘটতেছে। তাহলে মূল যে জিনিস সেটা হচ্ছে এখানে ফ্লাক্সের পরিবর্তন ঘটাতে হবে, আর ফ্লাক্সের পরিবর্তন ঘটাতে পারলেই আমরা এর মধ্যে তড়িৎচালক শক্তির আবেশ দেখতে পারবো। এই আবেশের ফলে এর মধ্যে তড়িৎ প্রবাহিত হবে, অর্থাৎ গ্যালভানোমিটারের কাঁটা বিক্ষিপ্ত হবে। তো দেখো এবার আরেকটু কথা বলে নেই যে এই যে আমি ধরো এই দণ্ডচুম্বকের সাউথ মেরুকে এদিকে নিয়ে যাচ্ছি, সাউথ পোলকে এদিকে নিয়ে যাচ্ছি, অর্থাৎ দক্ষিণ মেরুকে নিয়ে যাচ্ছি। তাহলে নিয়ে যাওয়ার সময় যে দিকে বিক্ষেপণ দেবে, আমি যখন একে আবার ব্যাক করে নিয়ে যাব তখন আবার উল্টো দিকে বিক্ষেপণটা দিবে। আবার যদি আমি সাউথ পোলকে না নিয়ে এসে বা নর্থ পোলকে দিতাম, তাহলে সাউথ পোলকে নিয়ে যাওয়ার সময় যেদিকে বিক্ষেপণ দিত, নর্থ পোলকে নিয়ে যাওয়ার সময় আবার তার উল্টো দিকে বিক্ষেপণ দিবে। আবার এটা আমরা কাজ করতে পারি যে এবার দণ্ডচুম্বকটাকে আমরা স্থির করে রাখি আর এই গ্যালভানোমিটার সমেত কুণ্ডলীটাকেই এর কাছাকাছি নিয়ে আসি। তাহলে কি দূরে যখন থাকবে তখন কম বলরেখার সাথে সংশ্লিষ্ট হবে, যখন কাছে আসবে তখন বেশি সংখ্যক বলরেখা এর সাথে সংশ্লিষ্ট হবে। তখনও কিন্তু ফ্লাক্সের পরিবর্তন হচ্ছে, তখনও কিন্তু আমরা একইভাবে এই গ্যালভানোমিটার কাঁটার বিক্ষেপণ দেখতে পারবো। তো বিজ্ঞানী ফ্যারাডে আরেকভাবে পরীক্ষাটা করলেন যে একটা এই যে কাঠের মজ্জার মধ্যে দুইটা তার কুণ্ডলী যুক্ত করে দিলেন, একটা কুণ্ডলীর সাথে গ্যালভানোমিটার এবং আরেকটা কুণ্ডলীর সাথে একটা চাবি, একটা কোষ এবং একটা রেজিস্ট্যান্স যুক্ত করলেন। তো গ্যালভানোমিটার যুক্ত কুণ্ডলীটাকে বলা হয় গৌণ কুণ্ডলী বা সেকেন্ডারি কয়েল, আর তড়িৎ উৎস যুক্ত কুণ্ডলীটাকে বলা হয় প্রাইমারি কয়েল বা মুখ্য কয়েল। তো যখনই উনি দেখলেন যে যখনই এই চাবিটা এর সাথে যুক্ত মানে চাবি লাগানো হচ্ছে তখনই গ্যালভানোমিটারের কাঁটা বিক্ষিপ্ত হচ্ছে, আবার যখনই এটা অফ করা হচ্ছে বা খুলে দেওয়া হচ্ছে তখনও আবার গ্যালভানোমিটারের কাঁটা বিক্ষিপ্ত হচ্ছে, তবে বিপরীত দিকে হচ্ছে। কিন্তু এটা লেগে রাখার পরে যখন তড়িৎ প্রবাহিত হবে তখন কিন্তু গ্যালভানোমিটারের কাঁটা বিক্ষিপ্ত হয় না। তার কারণটা হচ্ছে, মনে করো এটা এখন খোলা আছে, তাহলে খোলা যদি থাকে তাহলে এর মধ্য দিয়ে কোনো তড়িৎ প্রবাহিত হবে না, ফলে কোনো ফ্লাক্স উৎপন্ন হবে না, ফলে তো গ্যালভানোমিটারের কাঁটাও বিক্ষিপ্ত হবে না। কিন্তু যখনই আমরা লাগায় দেব তখন কি এর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহিত হবে, আর এর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহিত হলে যেহেতু বৃত্তাকার, এইদিকে বৃত্তাকার, তার মানে বলরেখাগুলো হবে আসলে এই যে এইদিকে বলরেখাগুলো মানে এভাবে এর সাথে এইভাবে, যেমন এখানে আমরা দেখিয়েছিলাম, তো সেই রকম এই বৃত্তাকার কুণ্ডলীর ভেতর দিয়ে এরকম বলরেখাগুলো দেখা যাবে। তাহলে যখনই আমরা লাগাই দিলাম তখনই এখানে বলরেখার সংখ্যা কি হলো, 0 থেকে একটা নির্দিষ্ট সংখ্যা চলে গেল। তাহলে এই যে বলরেখার পরিবর্তন হলো, এজন্য আমরা এখানে গ্যালভানোমিটারের কাঁটার বিক্ষেপণটা পাই। আবার যখন তড়িৎ প্রবাহ চলতেই থাকে তখন কিন্তু একটা নির্দিষ্ট এই বলরেখা এর মধ্যে পড়ে থাকে, আর কিন্তু ফ্লাক্সের পরিবর্তন হয় না, ফলে এখানে কোনো বিক্ষেপণ আমরা দেখব না। আবার যখন এটা আমরা খুলে দেব, চাবিটা যখন আমরা খুলে দেব তখনই কিন্তু একটা নির্দিষ্ট এই যে বলরেখা আছে, খুলে দেওয়ার সাথেই বলরেখার সংখ্যা কি 0 হয়ে যাবে। তার মানে কি হলো, আবার এই ফ্লাক্সের পরিবর্তন হলো, ফলে তখন আমরা একটা বিক্ষেপণ দেখতে পারবো। এই কুণ্ডলী এবার যদি আমরা এই চাবিটাকে সাথে লাগাই রাখি তাহলে তখন বিক্ষেপণ হচ্ছে না, তখন কি কোনো উপায় আছে যে আমরা তখনও এর মধ্যে ফ্লাক্সের পরিবর্তনটা ঘটাবো? হ্যাঁ, একটা উপায় আছে, যে এটাকে আমরা ধরো এইখানে নিয়ে আসলাম। এবার ধরো আমরা এখান থেকে এই চুম্বকটাকে সরাই ফেললাম, এই চুম্বকটাকে সরাইয়ে আমরা এইখানে সেই কুণ্ডলীটা নিয়ে আসলাম। তাহলে দেখো দুইটা কুণ্ডলীকে আমরা সমাক্ষে অর্থাৎ একই অক্ষ বরাবর স্থাপন করেছি, যাতে এখান থেকে বলরেখাগুলো বের হয়ে লম্বভাবে এর মধ্যে প্রবেশ করতে পারে, একই অক্ষ বরাবর স্থাপন করেছি। তো দেখো এবার এই কুণ্ডলীর সাথে আমরা চাবি আছে, কোষ আছে, এখানে শুধু রেজিস্ট্যান্সের জায়গায় আমরা একটা রিওস্ট্যাট ব্যবহার করেছি, অর্থাৎ পরিবর্তনশীল রোধ ব্যবহার করেছি। তাহলে কি হবে, দেখো যে আমরা এই রোধকে পরিবর্তন করতে থাকবো, ফলে এর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহের পরিমাণও পরিবর্তিত হতে থাকবে। তো তার মানে কি, যত আমরা এটার নবটা ঘোরাতে থাকবো, অর্থাৎ
অর্থাৎ রোধের যত কম বেশি হবে তড়িৎ প্রবাহেরও তত বেশ কম হবে। ফলে এই অসম তড়িৎ প্রবাহের কারণে এখানে যে চৌম্বক ক্ষেত্র সৃষ্টি হবে সেটা একটা অসম চৌম্বক ক্ষেত্র হবে। অসম চৌম্বক ক্ষেত্রের অর্থ হচ্ছে যে এদিক দিয়ে যে তোমার যে এই বলরেখাগুলো থাকবে, এই বলরেখার এই যে সংখ্যাগুলো পরিবর্তন হবে, অর্থাৎ চৌম্বক ফ্লাক্সের পরিবর্তন হবে। তাহলে সেই চৌম্বক ফ্লাক্সগুলো এর সাথে যখন জড়িত হবে, অর্থাৎ চৌম্বক ফ্লাক্সের পরিবর্তন যখন এখানে থাকবে, তখনও কিন্তু এর মধ্যে তড়িৎচালক শক্তি আবিষ্ট হবে এবং তড়িৎ প্রবাহিত হবে, অর্থাৎ গ্যালভানিক কাঁটা বিক্ষিপ্ত হবে। তাহলে এখানে চৌম্বক ফ্লাক্সের যে পরিবর্তন, এটা আমরা দুইটা ভাবে করতে পারলাম। একটা হচ্ছে এই যে দণ্ড চুম্বক, এই দণ্ড চুম্বক এবং এই বদ্ধ কুণ্ডলীর মধ্যে একটা আপেক্ষিক গতি বজায় রেখে, আর একটা হচ্ছে তোমার অসম তড়িৎ প্রবাহের মাধ্যমে। তাহলে এই দুইটা উপায়। তাহলে এখান থেকে আমরা কিছু অনুধাবনমূলক কোশ্চেন আমরা করতে পারি। এক নম্বর হচ্ছে যে তাড়িৎ চুম্বক আবেশ কিভাবে ঘটে, তা তোমরা তো দেখেই নিলা, তারপর আমি একটু হিন্টস দিয়ে নেই যে তো তাড়িৎ চুম্বক আবেশ ঘটার মূল যে কারণটা, এর পিছনে যে মূল কারণ সেটা হচ্ছে এই ফ্লাক্সের পরিবর্তন। আর এই ফ্লাক্সের পরিবর্তন আমরা দুইটা ভাবে করতে পারি। একটা হচ্ছে যে দণ্ড চুম্বক এবং এই বদ্ধ কুণ্ডলীর মধ্যে আপেক্ষিক গতি বজায় রেখে, এদের মধ্যে যতক্ষণ এই আপেক্ষিক গতি থাকবে ততক্ষণই কিন্তু এই ফ্লাক্সের পরিবর্তন হতে থাকবে, অর্থাৎ কাঁটা বিক্ষিপ্ত হতে থাকবে। যদি এদের মধ্যে আপেক্ষিক গতি না থাকে তাহলে কিন্তু কাঁটা বিক্ষিপ্ত হবে না। যেমন আমরা দেখেছিলাম যে এটাকে যখন আমরা কোনো দণ্ড চুম্বকটাকে যখন কুণ্ডলীর কাছে নিয়ে আসছিলাম, নিয়ে এসে স্থির করে রেখেছিলাম, তখন কিন্তু গ্যালভানিক কাঁটা বিক্ষিপ্ত হয়নি। স্থির করে রাখা মানে কি, দুটোই স্থির, তার মানে এদের মধ্যে কোনো আপেক্ষিক গতি নেই। আবার যদি দুটোকেই আমরা একই দিকে একটা নির্দিষ্ট বেগে একই দিকে নিয়ে যেতে থাকি, তাহলেও কিন্তু এদের মধ্যে কোনো আপেক্ষিক গতি থাকবে না, তখনও কিন্তু এই গ্যালভানোমিটারের কাঁটা বিক্ষিপ্ত হবে না। তাহলে আমরা কি এই দণ্ড চুম্বক এবং তোমার এই বদ্ধ কুণ্ডলীর মধ্যে আপেক্ষিক গতি বজায় রেখে চুম্বক ফ্লাক্সের পরিবর্তন করতে পারি, আর হচ্ছে অসম তড়িৎ প্রবাহ সৃষ্টি করেও কিন্তু আমরা এখানে ফ্লাক্সের পরিবর্তন করতে পারি। এই দুটো ভাবে ফ্লাক্সের পরিবর্তন করা যেতে পারে, ফলে এর মধ্য দিয়ে তখন তড়িৎ প্রবাহিত হবে, অর্থাৎ তাড়িৎ চুম্বক আবেশ ঘটবে। আর আরেকটা প্রশ্ন করা যেতে পারে যে যদি এই কুণ্ডলীটা বদ্ধ না হয় তাহলে কি এর মধ্যে তড়িৎচালক শক্তি আবিষ্ট হবে না? আমরা যে বদ্ধ কুণ্ডলী বলতেছি, তো উত্তর হচ্ছে হ্যাঁ। যে এটা যদি বদ্ধ না হয়, সামান্য একটু যদি ফাঁক থাকে, একটা বায়ুচ্ছেদ থাকে, তাহলে এর মধ্যে তড়িৎচালক শক্তি আবিষ্ট হবে। তবে আমরা দেখো এই সূত্র অনুযায়ী যখন এখানে তোমার বায়ুচ্ছেদ থাকবে, অর্থাৎ একটু গ্যাপ থাকবে, তখন কিন্তু এই বর্তনীর রোধ অসীম হয়ে যাবে। তাহলে এই সূত্র অনুযায়ী দেখো, রোধ যদি অসীম হয়ে যায় তাহলে কিন্তু তড়িৎ প্রবাহ শূন্য হয়ে যাবে, অর্থাৎ তখন এই বর্তনীর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহিত হবে না। কিন্তু যদি এই তড়িৎচালক শক্তি অত্যধিক মাত্রার হয়, তড়িৎচালক শক্তির মান খুব বেশি হয়, তখন এই বায়ুচ্ছেদের মধ্যে ওই যে ছোট গ্যাপটুকু থাকবে, ওই গ্যাপটুকুর মধ্যে স্পার্কিং সৃষ্টি হবে, অর্থাৎ তড়িৎ স্ফুলিঙ্গের সৃষ্টি হবে। এবার আরেকটা প্রশ্ন করা যেতে পারে যে এই একটা কুণ্ডলী, এটাকে যদি আমরা কোনো অসম চৌম্বক ক্ষেত্রে স্থাপন করি, তাহলে কি এর মধ্যে তড়িৎচালক শক্তি আবিষ্ট হবে? তখন উত্তর হচ্ছে হ্যাঁ, তখনও হবে। কারণ এটা যদি স্থির থাকে আর যদি অসম চৌম্বক ক্ষেত্র হয়, তাহলে অসম চৌম্বক ক্ষেত্র মানে কি, তড়িৎ চৌম্বক আবেশের নীতি অনুযায়ী আমরা কি জানি যে এর মধ্যে ফ্লাক্সের পরিবর্তন হলেই এর মধ্যে তড়িৎচালক শক্তি আবিষ্ট হবে। তাহলে ফ্লাক্সের পরিবর্তন কি, যে দেখো এখানে যে আমরা অসম চৌম্বক ক্ষেত্র ব্যবহার করব, তো অসম চৌম্বক ক্ষেত্র মানে তাহলে চৌম্বক ক্ষেত্রের মান বাড়বে কমবে, মানে পরিবর্তন হতে থাকবে, ফলে এর সাথে বলরেখার সংখ্যাও পরিবর্তন হতে থাকবে, মানে ফ্লাক্সের পরিবর্তনও কম বেশি হতে থাকবে। তো ফ্লাক্সের কম বেশি যদি হতেই থাকে তাহলে তো এখানে তড়িৎচালক শক্তি আবিষ্ট হবেই। তার মানে কি, যে অসম চৌম্বক ক্ষেত্রে, যেমন এখানে অসম তড়িৎ প্রবাহের কারণে কিন্তু অসম চৌম্বক ক্ষেত্রের সৃষ্টি হয়, আর সেই অসম চৌম্বক ক্ষেত্রের কারণে কিন্তু আমরা এখানে তড়িৎ প্রবাহ সৃষ্টি করা দেখেছিলাম, বা আমরা দেখেছিলাম যে এর মধ্যে তড়িৎ প্রবাহিত হয়। তো এই অনুধাবন প্রশ্নগুলো মনে রাখবা। তো এবার আসো, এই যে তাড়িৎ চৌম্বক আবেশটা ঘটলো, তাহলে তাড়িৎ চৌম্বক আবেশের সংজ্ঞা আমরা কিভাবে দিতে পারি? যে গতিশীল চুম্বক, অর্থাৎ দণ্ড চুম্বকটাকে যেমন আমরা কাছে নিয়ে আসছিলাম, তো এই গতিশীল চুম্বক বা এই যে পরিবর্তী প্রবাহ যুক্ত একটা তড়িৎ বর্তনী, তাহলে এক কথায় আমরা বলতে পারি যে গতিশীল চৌম্বক ক্ষেত্রের মাধ্যমে, গতিশীল চৌম্বক ক্ষেত্রের মাধ্যমে কোনো বদ্ধ কুণ্ডলীতে তড়িৎ প্রবাহ তথা তড়িৎচালক শক্তি আবিষ্ট হওয়ার যে ঘটনা, সেই ঘটনাকেই বলা হবে তাড়িৎ চৌম্বক আবেশ। বিজ্ঞানী ফ্যারাডের এই তাড়িৎ চৌম্বক আবেশ আবিষ্কারের উপর ভিত্তি করে তোমার ডায়নামো, যেটা আজকের জেনারেটর নামে পরিচিত, তারপরে তোমার ট্রান্সফরমার, তারপর এরকম আরো অন্যান্য বৈদ্যুতিক যন্ত্রপাতি আবিষ্কৃত হয়েছে, যার দরুন এটা ছিল আসলে একটা যুগান্তকারী আবিষ্কার। তো এবার আসো,
এই তাড়িৎচুম্বকীয় আবেশ সংক্রান্ত ফ্যারাডের সূত্রগুলো কি ছিল? বিজ্ঞানী ফ্যারাডে এই তাড়িৎচুম্বকীয় আবেশ সংক্রান্ত দুইটা সূত্র দিয়েছেন। এক নম্বর সূত্র হচ্ছে, মানে প্রথম সূত্র হচ্ছে, যখনই কোনো বদ্ধ কুণ্ডলিতে চৌম্বক বলরেখার সংখ্যা তথা চৌম্বক ফ্লাক্সের পরিবর্তন ঘটবে, তখনই উক্ত কুণ্ডলিতে একটা তড়িৎচালক শক্তির উদ্ভব ঘটবে, অর্থাৎ তড়িৎচালক শক্তি আবিষ্ট হবে। দ্বিতীয় সূত্র যেটা ছিল, এই আবিষ্ট তড়িৎচালক শক্তির মান বা পরিমাণ হবে, আমরা আবিষ্ট তড়িৎচালক শক্তিকে ই দ্বারা প্রকাশ করতেছি, আমরা এটাকে ই বলতেছি, যদিও ই হচ্ছে এটা, কিন্তু গ্রিক বর্ণমালায় এটাই হচ্ছে তোমার ই। তো ই দ্বারা তো আমরা অনেক কিছু প্রকাশ করি, অন্যান্য শক্তি আছে, তারপর তড়িৎ প্রাবল্যকে ই দ্বারা প্রকাশ করি। এই জন্য আমরা একটু ভেরিয়েশন আসার জন্য আমরা এই গ্রিক বর্ণমালাটাই ব্যবহার করলাম। অন্যান্য তোমরা অনেক বইয়ে দেখবা যে এই ই ব্যবহার করা হয়েছে। তো এই তড়িৎচালক শক্তির মান হবে, যে দেখো আমি যখন চুম্বকটাকে কাছে নিয়ে আসতেছি অথবা দূরে নিয়ে যাচ্ছি, মানে সময়ের সাথে সাথে এখানে ফ্লাক্সের পরিবর্তনও কম বেশি হচ্ছে। এই সময়ের সাথে ফ্লাক্সের পরিবর্তনের হারের সমানুপাতিক। তার মানে কি হবে, যে ধরে নিলাম তোমার টি, মনে করো তুমি এইটা চৌম্বক দণ্ডটাকে কাছে নিয়ে আসতেছো, আমি টাইম গণনা শুরু করলাম। তো t1 সময়ে ধরে নিলাম যে এখানে তোমার যে যতগুলো বলরেখা এখানে তোমার সংশ্লিষ্ট হয় বা জড়িত হয়, সেই বলরেখার সংখ্যা তথা ফ্লাক্স φ1। আর কিছু সময় পরে ধরো t2 সময়ে এই ফ্লাক্সের পরিমাণ হলো φ2। তাহলে এখানে সময়ের পরিবর্তন হচ্ছে t2 - t1, আর এখানে ফ্লাক্সের পরিবর্তন হচ্ছে φ2 - φ1। তাহলে কি হবে, সময়ের সাথে এই ফ্লাক্সের পরিবর্তনের হারের সমানুপাতিক। তার মানে ই সমানুপাতিক হবে φ2 - φ1 বাই হচ্ছে t2 - t1। যদি এই পরিবর্তনটাকে আমরা শুধুই ফাই দ্বারা এবং এই সময়টাকে শুধুই পরিবর্তিত সময়টাকে শুধুই টি দ্বারা প্রকাশ করি, তাহলে আমরা লিখতে পারবো ই ইকুয়াল টু কে ফাই বাই টি, যেখানে কে হচ্ছে একটা সমানুপাতিক ধ্রুবক এবং এই সমানুপাতিক ধ্রুবকটা এদের এই রাশিগুলোর পরিমাপের এককের উপর নির্ভর করে। যদি আমরা টি কে সেকেন্ডে, তারপরে তোমার ফাই কে ওয়েবারে এবং তড়িৎচালক শক্তিকে ভোল্টে, অর্থাৎ সবগুলোকে আমরা এসআই এককে প্রকাশ করি বা এমকেএস এককে প্রকাশ করি, তখন কে এর মান 1 হয়ে যাবে। প্রশ্ন আছে যে এগুলোকে আমরা এসআই এককে প্রকাশ করলেই কেন এর মান 1 হয়ে যাবে? হ্যাঁ, 1 হয়ে যায় কারণ তোমাদের এ সম্পর্কে একটা আইডিয়া আছে, যে কোথায় আছে, যে বিজ্ঞানী নিউটন তার সূত্রে কি বলেছেন, যে ভরবেগের পরিবর্তনের হার, তাই না, ভরবেগের পরিবর্তনের হার কি প্রযুক্ত বলের সমানুপাতিক। তাহলে এখান থেকে এতটুকু মানে হচ্ছে তোমার এম এ, তাহলে এম এ ইকুয়াল টু এই সমানুপাতিক চিহ্ন উঠাই দিয়ে একটা ধ্রুবক আর হচ্ছে এই এফ। তাহলে এখান থেকে দেখো এম এ ইকুয়াল টু এফ, কিন্তু আমরা সূত্র কি জানি, এম এ ইকুয়াল টু শুধুই এফ, কে কিন্তু নেই। তো কেটা কোথায় গেল, যে ওখানে কিন্তু বলা ছিল যে কি, যে একক বলের সংজ্ঞা অনুযায়ী যদি আমরা 1 কেজি ভরের কোনো বস্তুর উপরে, এটাকে যদি আমরা 1 কেজি করে দেই, 1 কেজি ভরের কোনো বস্তুর উপরে যদি আমরা 1 নিউটন বল প্রয়োগ করি, তাহলে ওই বস্তুর ত্বরণ হবে 1 মিটার পার সেকেন্ড স্কয়ার। তখন দেখো এই মানগুলো যদি আমরা দেখো সবগুলোর মান তো 1, তাহলে সবগুলোর মান যদি আমরা বসাই দিই, তাহলে কে এর মান 1 হয়ে যাচ্ছে। তো এই অনুরূপভাবে আমরা এখানে বলতে পারি যে সবগুলো রাশির মান যদি আমরা এসআই এককে প্রকাশ করি, অর্থাৎ যে দেখা যাবে যে 1 সেকেন্ডে যদি কোনো বদ্ধ কুণ্ডলিতে এই চৌম্বক ফ্লাক্সের পরিবর্তন 1 ওয়েবার হয়, তাহলে ওই কুণ্ডলিতে আবিষ্ট তড়িৎচালক শক্তির পরিমাণ হবে 1 ভোল্ট। আর সেই মানগুলো বসাই দিলে তখন আমরা এখান থেকে পাবো কে ইকুয়াল টু 1, আর কে এর মান তখন এখানে বসাই দিয়ে আমরা পাবো ই ইকুয়াল টু ফাই বাই টি। তো তোমরা তো আরো একটা সূত্র জানে আসছো গতিবিদ্যায়, যে জানো যে ত্বরণ a ইকুয়াল টু হচ্ছে v বাই t। এটা 9 10 এ তোমরা পড়ে আসছো, কিন্তু তোমরা তো এখন ক্যালকুলাস জানো, ইন্টারমিডিয়েটে উঠে ক্যালকুলাস সম্পর্কে জেনে গেছো। তো ক্যালকুলাসের ভাষায় আমরা এটাকে কিভাবে লিখি, যে a ইকুয়াল টু dv dt। তো অনুরূপভাবে একে আমরা এই তড়িৎচালক শক্তিকে ক্যালকুলাসের মাধ্যমে এভাবে প্রকাশ করতে পারি, যে e ইকুয়াল টু d phi dt। এখানে আরেকটি কথা, যে দেখো এই যে আমরা কুণ্ডলী চিন্তা করেছি, তো এটা যদি আমরা এই সূত্রটা আসলে একটা পাক বিশিষ্ট কুণ্ডলীর ক্ষেত্রে, তো এখানে যদি n সংখ্যক পাক থাকে, তাহলে সবগুলো পাকের সঙ্গে তড়িৎ ফ্লাক্স যুক্ত হয়ে যাবে, ফলে মোট তড়িৎ ফ্লাক্স হবে হচ্ছে আসলে n ফাই। তখন আমরা এটাকে লিখতে পারবো e ইকুয়াল টু d dt n ফাই। এটাকে আরো সরলীকরণ করলে আমরা পাবো, অতএব e ইকুয়াল টু হচ্ছে n d phi dt।
তাহলে তড়িৎচালক শক্তি কি কি জিনিসের উপর নির্ভর করতেছে? কুণ্ডলীর পাক সংখ্যার উপর। তাহলে পাক সংখ্যা যত বেশি হবে তোমার এই তড়িৎচালক শক্তির মান তত বেড়ে যাবে। আবার সময় যত কম সময়ের মধ্যে এই ফ্লাক্সের পরিবর্তনটা ঘটবে তত তোমার কি হবে, মানে সময় যত কম হবে তড়িৎচালক শক্তি তত বেশি হবে, ফাই যত বেশি হবে তত তোমার তড়িৎচালক শক্তি বেশি হবে। এক কথা এই জিনিসটাকে আমরা বলতে পারি যত কম সময়ের মধ্যে ফ্লাক্সের পরিবর্তনটা হবে তত বেশি তড়িৎচালক শক্তির আবেশ ঘটবে। তো এটাকে একটা মানে একটা গাণিতিক সমস্যার মাধ্যমে আরো একটু বুঝতে পারলে ক্লিয়ার হবে বিষয়টা। মনে করো যে অতি ক্ষুদ্র সময়ে, এই যে ধরো 1 সেকেন্ডে, অতি ক্ষুদ্র সময় অর্থাৎ সময়ের পরিবর্তনটা অতি ক্ষুদ্র, ধরো 1 সেকেন্ড, 1 সেকেন্ডে ধরো কোন কুণ্ডলীর যে, আচ্ছা তার আগে সমস্যাটা একটু আমি বলে নেই যে মনে করো একটা তার কুণ্ডলী আছে, এই এর পাক সংখ্যা হচ্ছে n = মনে করো 1000। তাহলে 1000 পাক সংখ্যা বিশিষ্ট কোন একটা কুণ্ডলীকে যদি আমরা কোন অসম চৌম্বক ক্ষেত্রে স্থাপন করি, তার মানে চৌম্বক ক্ষেত্র কিন্তু পরিবর্তিত হয়। তো আমরা ধরে নিলাম যদি চৌম্বক ক্ষেত্র পরিবর্তিত হয় তাহলে ফ্লাক্সের পরিবর্তন ঘটবে। তো আমরা ধরে নিলাম যে এই 1 সেকেন্ড সময়ের মধ্যে তোমার যে এই অসম চৌম্বক ক্ষেত্রটা পরিবর্তনটা হবে, মনে করো v1 = 1 টেসলা। এই 1 টেসলা থেকে 1 সেকেন্ড পরে চৌম্বক ক্ষেত্রের পরিমাণ হলো 2 টেসলা। তাহলে এখান থেকে আমরা চৌম্বক ক্ষেত্রের পরিবর্তন কতটুকু পাচ্ছি? 2 - 1 এত টেসলা, মানে হচ্ছে তোমার 1 টেসলা। তাহলে এই 1 সেকেন্ডে চৌম্বক ক্ষেত্রের পরিবর্তন হলো এতটুকু। এবার যদি প্রশ্ন করে যে তোমার এই যে এই কুণ্ডলীটা যে আছে এর ব্যাসার্ধ, মনে করো ব্যাসার্ধ আর হচ্ছে তোমার 10 সেন্টিমিটার হয়, তাহলে এর মধ্যে কি পরিমাণ তড়িৎচালক শক্তির উদ্ভব হবে বা কি পরিমাণ তড়িৎচালক শক্তি আবিষ্ট হবে, অর্থাৎ এপসাইলন কি বলে E = হোয়াট। তাহলে আমরা কি লিখব? আমরা জানি E = হচ্ছে n d phi dt। তাহলে এবার n এর জায়গায় আমরা কি n এর জায়গায় আমরা কত 1000 বসাবো, পাক সংখ্যা 1000 ইনটু, দেখো d phi বলতে কি যে ফ্লাক্সের পরিবর্তন। আর ফ্লাক্সের পরিবর্তন আমরা তো দেখো এখানে কিন্তু তোমার ক্ষেত্রফল এই একই, তার মানে এই ক্ষেত্রফল কত হবে? ক্ষেত্রফল a = হবে যেহেতু বৃত্তাকার, তার মানে পাই r²। ক্ষেত্রফলের কোনো পরিবর্তন নেই, কিন্তু ফ্লাক্সের পরিবর্তন কি বলে চৌম্বক ক্ষেত্রের পরিবর্তন হচ্ছে। তার মানে ওই যে আমরা একটা সূত্র যেমন দেখছিলাম যে d phi = a dv, তাহলে এই সূত্রটাকে আমরা এখানে অ্যাপ্লাই করতে পারি। তাহলে d phi = a dv, a মানে হচ্ছে আবার পাই r², আর হচ্ছে তোমার dv, dv বলতে তোমার এই যে এখানে যে dvটা আমরা পেলাম এই dv বাই হচ্ছে তোমার dt। তাহলে এবার মানগুলো বসাই দেই, 1000 গুণন পাই এর মান 3.1416 ইনটু r² বলতে কি দেখো এই যে r মানে 10 সেন্টিমিটার, 10 সেন্টিমিটার মানে কি 0.1 এত মিটার। তাহলে এই 0.1 তার উপরে স্কয়ার ইনটু হচ্ছে dv মানে কি আর বাই হচ্ছে তোমার dt মানে কি 1 সেকেন্ড, তার মানে 1। তাহলে এই মানগুলো বসাই দেখবা যে কত পাওয়া যাচ্ছে। এখান থেকে যেটা জানার বিষয় সেটা হচ্ছে যে দেখো dt মানে কিন্তু আমরা 1 সেকেন্ড বসিয়েছি, যদি আমরা আরো অল্প সময়ের মধ্যে এই পরিবর্তনটা ঘটাতে পারতাম, অর্থাৎ আরো দ্রুত যদি আমি এই দণ্ডচুম্বকটাকে দ্রুত যদি এর কাছে নিয়ে আসতাম, অর্থাৎ 1 সেকেন্ডে নিয়ে আসার কারণে তোমার চৌম্বক ক্ষেত্রের পরিবর্তন, তার মানে হচ্ছে চৌম্বক ফ্লাক্সের যে পরিমাণ পরিবর্তন হয়েছে ওই পরিবর্তনটা যদি আমি মানে দ্রুত নিয়ে আসতে মনে করো হাফ সেকেন্ডের মধ্যে সেই পরিবর্তনটা ঘটাই ফেলতাম, তাহলে কি হতো যে দেখো এখানে হাফ সেকেন্ড মানে কি dt মানে হাফ সেকেন্ড মানে 0.5, অর্থাৎ এখানে হাফ যদি আমরা লিখতাম তাহলে এই 2টা কিন্তু উপরে যা গুণ হয়ে যেত, তার মানে এই মানটা কিন্তু দ্বিগুণ হয়ে যাবে। অর্থাৎ যত কম সময়ে আমি ফ্লাক্সের পরিবর্তন ঘটাবো তড়িৎচালক শক্তির মান তত বেশি আবিষ্ট হবে। যদি আমার এখানে একটা কয়েল থাকতো তাহলে আমরা কি করতাম, দণ্ডচুম্বকটাকে যত দ্রুত কাছে নিয়ে আসতাম, তো আর এর সাথে যদি আমরা একটা বাল্ব যুক্ত করে দিতাম দেখতাম যে কি দ্রুত নিয়ে আসার কারণে এখানে আবিষ্ট তড়িৎচালক শক্তির কারণে তড়িৎ প্রবাহিত হচ্ছে এবং বাল্বটা জ্বলে উঠতেছে। কিন্তু আমি যদি ধীরে নিয়ে আসি তাহলে এই বাল্ব জ্বলার মতো তোমার যে তড়িৎচালক শক্তি লাগে সেটা এর মধ্যে ওই পরিমাণ তড়িৎচালক শক্তি নাও আবিষ্ট হতে পারে। তার মানে কি এটার আমি যে আপেক্ষিক গতি, এই গতির উপরে কিন্তু তড়িৎচালক শক্তির আবিষ্ট তড়িৎচালক শক্তির পরিমাণের একটা বিষয় নির্ভর করতেছে। তাহলে যত দ্রুত আমি নিয়ে আসতে পারবো, যত দ্রুত নিয়ে যেতে পারবো তত বেশি এখানে তড়িৎচালক শক্তির
আবেশ ঘটবে। আচ্ছা, এবার আসি তড়িৎচালক বা এই তাড়িৎচুম্বক আবেশ সংক্রান্ত লেন্জের সূত্র নিয়ে। ফ্যারাডের প্রথম সূত্র থেকে আমরা তড়িৎচুম্বকীয় আবেশের সংজ্ঞা পেয়েছি। তারপরে দ্বিতীয় সূত্র থেকে আবিষ্ট তড়িৎচালক শক্তির মান আমরা পেয়েছি। কিন্তু এই আবিষ্ট তড়িৎচালক শক্তির কারণে তড়িৎ প্রবাহের দিক কোন দিকে হয় সেই অভিমুখটা কিন্তু আমরা জানতে পারিনি। 1834 সালের দিকে বিজ্ঞানী লেন্জ এই তড়িৎচালক শক্তি তথা তড়িৎ প্রবাহের দিক নিয়ে একটা সূত্র দেন, যে সূত্রটাকে তাড়িৎচুম্বক আবেশের তৃতীয় সূত্র বলা হয়ে থাকে। উনি বলেছেন যে কোনো ধরনের তাড়িৎচুম্বক আবেশের বেলায় তড়িৎচালক শক্তি বা তড়িৎ প্রবাহ উৎপন্ন হওয়া মাত্রই সেটা যে কারণে উৎপন্ন হয় সেই কারণকেই বাধা দেয়। অর্থাৎ এটাকে আমরা তোমরা এই যে এই চিত্রটা দেখো, এখানে একটা কয়েল আমরা বিবেচনা করেছি, একটা কুণ্ডলী বিবেচনা করেছি, একটু মোটা করে দেখিয়েছি। তো যদি আমরা একটা দণ্ড চুম্বক নিয়ে আসতাম, মনে করো নর্থ সাউথ, মনে করে আমরা একটা দণ্ড চুম্বক যদি এর কাছে নিয়ে আসি, তো সে কি করবে, এটা নিয়ে আসার কারণে এর মধ্যে চৌম্বক ফ্লাক্সের পরিবর্তন ঘটবে, অর্থাৎ তড়িৎচালক শক্তি আবিষ্ট হবে। তো অর্থাৎ তড়িৎ প্রবাহিত হবে, গ্যালভানিক রেখাটা বিক্ষিপ্ত হবে। তো আমি যখন এই দণ্ড চুম্বকটাকে কাছে নিয়ে আসতেছি, এই তড়িৎচালক শক্তির আবেশ ঘটলো বা তড়িৎ প্রবাহ উৎপন্ন হলো, এখন কি করবে, ওটাই বরং কি করবে, একে বাধা দিবে, যাতে করে এদের মধ্যে এই আপেক্ষিক গতিটা না থাকে, অর্থাৎ ও যাতে কাছে না আসতে পারে। তাহলে এর কারণেই সৃষ্টি হলো তড়িৎচালক শক্তি, আবার সেটাই কি করবে, একে বাধা দিবে যাতে ও কাছে না আসতে পারে, অর্থাৎ আর তড়িৎচালক শক্তি আবিষ্ট করতে না পারে। তাহলে যে কারণে সৃষ্টি হলো সেই কারণকেই বাধা দিল। তো কি কারণে সৃষ্টি হলো, যে এটাকে আমরা কাছে নিয়ে আসতেছিলাম, অর্থাৎ এদের দুজনের মধ্যে একটা আপেক্ষিক গতি বজায় রাখছিলাম, এই আপেক্ষিক গতিকেই সে বাধা দিবে। তো এবার কি বাধা দিতে পারে কিভাবে, যে দেখো আমি যদি একটা সাউথ পোলকে এর কাছে নিয়ে আসি, তাহলে সাউথ পোলকে কাছে নিয়ে আসলে একে বাধা দেওয়ার মতো কি হতে পারে, এখানে দেখো। আচ্ছা, তার আগে আমরা তড়িৎ প্রবাহ চৌম্বক ক্রিয়ার থেকে আরেকটু বিষয় জেনে আসি। একটা বিষয়, সেটা হচ্ছে যে মনে করো এটা একটা বৃত্তাকার কুণ্ডলী, অথবা মনে করো এটা একটা বৃত্তাকার কুণ্ডলী, এর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহিত হচ্ছে। তাহলে এর মধ্য দিয়ে যখন তড়িৎ প্রবাহিত হবে, মনে করো এই দিক দিয়ে তড়িৎ প্রবাহিত হচ্ছে, তাহলে দক্ষিণ হস্ত নিয়ম অনুযায়ী আমরা কি জানি, যে যেদিকে তড়িৎ প্রবাহিত হচ্ছে সেই দিকে আমাদের এই 4 আঙ্গুলকে যদি আমরা নিয়ে যাই, তাহলে এই বৃদ্ধাঙ্গুল কি করবে, চৌম্বক ক্ষেত্রের দিক নির্দেশ করবে। তাহলে এই দিকে যখন আমরা ক্লকওয়াইজ যখন আমরা ঘোরাবো, তখন এই বৃদ্ধাঙ্গুল এই দিকে হয়, অর্থাৎ মানে চৌম্বক ক্ষেত্র কোন দিকে, ভিতরের দিকে প্রবেশ করতেছে। আর চৌম্বক ক্ষেত্র ভিতরে প্রবেশ করা মানে কি, সেটাকে ক্রস চিহ্ন দিয়ে আমরা দেখাই। আর চৌম্বক ক্ষেত্র প্রবেশ করা মানে কি, দেখো এই যে একটা দণ্ড চুম্বক, এখানে চৌম্বক ক্ষেত্র চৌম্বক বলরেখাগুলো এই যে এখান থেকে বের হয়ে এইখানে এসে প্রবেশ করতেছে। তাহলে চৌম্বক ক্ষেত্র চৌম্বক বলরেখা প্রবেশ করা মানে সেটা কোন পোল, সাউথ পোল। তাহলে আমরা এখানে বলতে পারি এখানে সাউথ পোল তৈরি হয়। তাহলে যখন ক্লকওয়াইজ বিদ্যুৎ প্রবাহিত হয় তখন সাউথ পোল তৈরি হয় ভিতরে। আবার যখন এন্টি ক্লকওয়াইজ বিদ্যুৎ প্রবাহিত হবে, অর্থাৎ এই দিকে বিদ্যুৎ প্রবাহিত হবে, তো দেখো যে এই দিকে যদি বিদ্যুৎ প্রবাহিত হয়, তাহলে এর সাথে লম্ব বরাবর চৌম্বক ক্ষেত্রের দিক নির্দেশ করবে, অর্থাৎ এই দিক দিয়ে যেন বের হয়ে আসতেছে, অর্থাৎ সেটাকে আমরা ডট চিহ্ন দ্বারা বুঝাবো। এবং তার মানে কি, কোথা থেকে বের হয়ে আসতেছে, তাহলে এখানে আমরা দেখবো, এই যে দেখো বড় রেখাগুলো নর্থ পোল থেকে বের হয়ে আসতেছে, তার মানে আমরা এখানে এটা পাবো হচ্ছে নর্থ পোলকে। তাহলে এবার দেখো, এই যে যখন আমি সাউথ পোলটাকে কাছে নিয়ে আসলাম, তা আসার পরে তড়িৎচালক শক্তি আবিষ্ট হবে, আবিষ্ট হওয়ার কারণে অর্থাৎ এখানে যে চৌম্বক ফ্লাক্সের পরিবর্তন ঘটবে, অর্থাৎ এখানে যে চৌম্বক ক্ষেত্রটা, এই যে কুণ্ডলীটা, এই কুণ্ডলীর মধ্যে যে চৌম্বক ক্ষেত্রের সৃষ্টি হবে, সেটা কি, সেটা আবার কোন পোলের হবে, যেহেতু একে বাধা দিবে, তো সাউথ পোলকে বাধা দিতে পারে কে, অবশ্যই এখানে আরেকটা সাউথ পোলকে তৈরি হতে হবে, তাছাড়া তো বাধা দিবে না। তাহলে এখানে একটা সাউথ পোল তৈরি হবে, এখানে একটা তখন সাউথ পোল তৈরি হবে। তাহলে সাউথ পোল তৈরি হবে কখন, দেখো সাউথ পোল যখন তৈরি হয় তখন বিদ্যুৎ কোন দিকে প্রবাহিত হয়, তার মানে তখন ক্লকওয়াইজ বিদ্যুৎ প্রবাহিত হবে। তাহলে আমরা যদি এখানে এটা কুণ্ডলী, এটা হচ্ছে তোমার দণ্ড চুম্বক, এই যে যদি এটা কুণ্ডলী হয় আর এটা যদি তোমার দণ্ড চুম্বক হয়, তাহলে আমরা এভাবে এই দিক থেকে যদি দেখি, কুণ্ডলীর যে পাশে তোমার চৌম্বক দণ্ডটা, সেই দিক থেকে যদি আমরা দেখি, তাহলে আমরা দেখব যে এর মধ্যে ক্লকওয়াইজ বিদ্যুৎ প্রবাহিত হচ্ছে, অর্থাৎ এই দিকে বিদ্যুৎ প্রবাহিত হবে, এই দিকে বিদ্যুৎ প্রবাহিত হবে, অর্থাৎ
এই যে এই দিক দিয়ে গিয়ে এই দিক দিয়ে গিয়ে এই দিক দিয়ে গিয়ে এইদিকে বিদ্যুৎ প্রবাহিত হয়ে এই দিক দিয়ে যাবে, অর্থাৎ গ্যালভানিয়নের কাটার মধ্য দিয়ে গ্যালভানিয়নের মধ্য দিয়ে এই দিকে তড়িৎ প্রবাহিত হবে, অর্থাৎ তড়িৎ প্রবাহের ইয়েটা ঘটবে হচ্ছে গ্যালভানিয়নের মধ্য দিয়ে এই দিকে। এবার যদি আমরা এই সাউথ পোলকে এখান থেকে দূরে সরায় নিয়ে যাই, তাহলেও কি করবে, আবার এখানে দূরে সরায় নিয়ে গেলেও কি হবে, এখানে তড়িৎচালক শক্তির যে আবেশটা ঘটবে সেটাও আবার করবে কি, এর এই গতিটাকে বাধা দেবে, অর্থাৎ এদের মধ্যে যে আপেক্ষিক গতি, দূরে নিয়ে গেলেও তো এদের মধ্যে আপেক্ষিক গতি সৃষ্টি হচ্ছে, সেই আপেক্ষিক গতিকে বাধা দেবে। তাহলে এবার যদি সাউথ মেরুকে আমি দূরে সরায় নিয়ে যাই, তাকে বাধা দিতে পারে কে, যাতে ও দূরে যেতে না পারে, তার মানে ওকে কাউকে টানে ধরে থাকতে হবে। তাহলে টানে ধরে থাকার অর্থ কি, নিশ্চয়ই এর মধ্যে কি তৈরি হবে, নর্থ পোল তৈরি হতে হবে। তাহলে নর্থ পোল যদি তৈরি হয়, তাহলে সাউথ মেরুকে আমি যখন এদিকে নিয়ে যাব তখন ও আকর্ষণ করবে, মানে একে তখন আর যেতে দিবে না, বাধা দেবে। তার মানে এখানে যদি নর্থ পোল তৈরি হয়, তখন আবার বিদ্যুৎ কোন দিকে প্রবাহিত হবে, তখন দেখো এন্টি ক্লকওয়াইজ। তার মানে কি, তখন বিদ্যুৎ আসলে এই দিকে প্রবাহিত হবে, ঠিক আছে, এই যে এই দিকে প্রবাহিত হবে, তখন বিদ্যুতের দিকটা হবে এদিকে, গ্যালভানোমিটারের মধ্য দিয়ে তখন এদিকে বিদ্যুৎ প্রবাহিত হবে। তো এটাই হচ্ছে তোমার আসলে এই যে লেন্জের সূত্রের এই যে বিরোধিতা। আর এই বিরোধিতাকে আমরা এভাবে প্রকাশ করতে পারি যে ফ্যারাডের সূত্রে যেমন ছিল, ফ্যারাডের সূত্রে আমরা দেখেছিলাম যে E = N d∅dt। তো এর সামনে একটা শুধু মাইনাস চিহ্ন দিয়ে আমরা এই বিরোধিতাটাকে প্রকাশ করতে পারি। এটাই হচ্ছে তোমার সেই লেন্জের সূত্রের গাণিতিক রূপ। একটু কথা ভুলে গেছি বলতে, সেটা হচ্ছে বিজ্ঞানী ফ্যারাডে যে এই যে সূত্রটা দিয়েছিলেন, তো এই সূত্রটার গাণিতিক প্রতিপাদন বা গাণিতিক ব্যাখ্যা কিন্তু বিজ্ঞানী নিউম্যান দিয়েছিলেন। এই জন্য ফ্যারাডের দ্বিতীয় সূত্রকে কিন্তু নিউম্যানের সূত্র বলা হয়ে থাকে। তো যাই হোক, আসি আমরা যে লেন্জের সূত্র, তাহলে কি হলো যে E = -n d∅dt, যেখানে মাইনাস চিহ্নটা কি নির্দেশ করে, এই যে বিরোধিতা নির্দেশ করে, অর্থাৎ তড়িৎচালক শক্তির দিক বা তড়িৎ প্রবাহের দিক নির্দেশ করে। আচ্ছা, এখান থেকে আরেকটা অনুধাবনমূলক কোশ্চেন আসে যে লেন্জের সূত্র কি শক্তির নিত্যতা সূত্রের বিরোধী কোনো ঘটনা, অর্থাৎ তড়িৎ চৌম্বক আবেশ কি শক্তির সংরক্ষণ সূত্র মেনে চলে না, এই তড়িৎ চৌম্বক আবেশের ঘটনা কি শক্তি সংরক্ষণ সূত্র বিরোধী হয়ে যাচ্ছে? তো আসলে কথা হলো যে লেন্জের সূত্র শক্তির নিত্যতা সূত্রের ব্যাঘাত ঘটায় না, শক্তির নিত্যতা সূত্র মেনেই চলে। কিভাবে মেনে চলে? তো দেখো যে আমরা যে এটা একটা চুম্বক দণ্ড, আচ্ছা তার আগে আমরা মনে করি যে এটা একটা শুধু একটা লোহার দণ্ড। তাহলে যদি একটা লোহার দণ্ড হয়, তাহলে এই লোহার দণ্ডটাকে যদি আমি একটা নির্দিষ্ট বেগে এর কাছে নিয়ে আসি, ধরো 1 কেজি ভরের একটা লোহার দণ্ড, তাকে আমি একটা নির্দিষ্ট বেগে কাছে নিয়ে আসলাম, আবার একটা নির্দিষ্ট বেগে দূরে সরাই নিয়ে গেলাম, তাহলে আমি যে একে যে এই যে কুণ্ডলীর সাথে এর আপেক্ষিক গতি একটা বজায় রাখতেছি, তাহলে এই যে আমি একটা নির্দিষ্ট বেগে নিয়ে আসতেছি, নিয়ে যাচ্ছি, তাহলে অবশ্যই আমাকে কাজ করতে হয়েছে। তাহলে এই কাজটুকুই ওর মধ্যে কিন্তু গতিশক্তির সৃষ্টি করে। তাহলে আমার শক্তিটা, আমার কাজটা কি হলো, ওর মধ্যে গতিশক্তির সঞ্চার হলো। তো এটা লোহার ক্ষেত্রে তখন কি আমরা এখানে কোনো ইয়ে পাবো? এটা তো চুম্বক না, এটা তো লোহা, একটা লোহ পদার্থ, তার মানে তখন এর মধ্যে কোনো তড়িৎ শক্তি পাবো না আমরা। কিন্তু যদি এটা চৌম্বক হয়, কোন চৌম্বক দণ্ড হয়, তাহলে এই চৌম্বক দণ্ডটাকে যদি আমি এর কাছে নিয়ে আসি এবং ধরে নিলাম যে এটা হচ্ছে নর্থ পোল, এটা হচ্ছে তোমার সাউথ পোল, তাহলে এই দণ্ড চুম্বকটাকে যখন আমি এর কাছে নিয়ে আসব, তখন কি করবে? লেন্জের সূত্র অনুযায়ী বিরোধিতা করবে। তাহলে যদি বিরোধিতা করে, তাহলে এই সাউথ পোল যদি মনে করে আমার বিরোধিতা করে, আমি আর ওদিকে যাব না, তাহলে ওদিকে যদি না যায়, তাহলে কি আমরা এর মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ পাবো না। কিন্তু আমাদের তো অবশ্যই তড়িৎ প্রবাহের দরকার। তাহলে সেজন্য আমাদেরকে অবশ্যই কি করতে হবে, যে এর বিরোধিতা সত্ত্বেও আমাদেরকে একে কাছে নিয়ে যেতে হবে। তো আমরা লোহার দণ্ডটাকে যে বেগের কাছে নিয়ে যাচ্ছিলাম, যে বেগে দূরে সরে নিয়েছিলাম, সেই একই বেগে যদি এই দণ্ড চুম্বকটাকে ওর কাছে নিয়ে যেতে চাই বা দূরে সরাই নিয়ে যেতে চাই, তাহলে দেখো কাছে নিয়ে যাওয়ার সময় ওর বিরোধিতার মুখোমুখি হতে হচ্ছে, দূরে সরাই নিয়ে যাওয়ার সময় কিন্তু ওর বিরোধিতার মুখোমুখি হতে হচ্ছে। তাহলে দুই সময়ে কিন্তু লৌহ দণ্ডের তুলনায় আমাকে বেশি কাজ করতে হবে, ডেফিনেটলি কি করতে, বেশি কাজ করতে হবে। কারণ তো লৌহ দণ্ডের সময় তো আর বিরোধিতা ছিল না, আর এখন বিরোধিতা আছে। তাহলে একে তো ওর মধ্যে গতিশক্তি দেওয়ার জন্য আমাকে কাজ করতে হবে, উপরন্তু ওর বিরোধিতার জন্য আমাকে নিয়ে যেতে আরো একটু বেশি কষ্ট সইতে হবে, অর্থাৎ একটু বেশি কাজ করতে হবে। এই যে আমি বাড়তি কাজটুকু করলাম, এই বাড়তি কাজটুকুই আসলে তড়িৎ শক্তি হিসেবে এই কুণ্ডলীর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহের উদ্ভব ঘটাবে।
তাহলে দেখো এখানে কিন্তু শক্তির নিত্যতার কোনো ব্যাঘাত করতেছে না। তাহলে আমরা বলতেই পারি যে লেন্জের সূত্র শক্তির সংরক্ষণশীলতা নীতিকে অমান্য করে না, অথবা যে তাড়িৎ চুম্বক আবেশ শক্তির নিত্যতা সূত্রের বিরোধী কোনো ঘটনা না।